হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমআরআই স্পোর্টস। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছি। আপনারা জানেন, গতকাল আনোয়ার আলীর কেসের হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিংয়ে কার কী মতামত ছিল, কার কী বক্তব্য ছিল এবং কি এক্স্যাক্টলি রায় আসতে পারে বা কীরকম রায় হবে, এই বিষয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখার জন্য, কারণ ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। আপনি যদি একটু ছেড়ে দেন বিষয়টি বুঝতে পারবেন না। তো অনুরোধ থাকবে যে ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখবেন। আর একটি বিষয়ের অনুরোধ আপনাদের কাছে, যে যারা চ্যানেলে প্রথমে এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো ভিডিওটির প্রথম যে পার্ট হলো যে গতকাল 5টা 30 থেকে 9টা 30 পর্যন্ত 4 ঘন্টা ধুরন্ধর আইনজীবীদের লড়াই। এক পক্ষ থেকে আরেক পক্ষ, এক পক্ষর যুক্তি তো আরেক পক্ষর উক্তি, এক পক্ষর প্রশ্ন তো আরেক পক্ষর কাউন্টার ইত্যাদি। 4 ঘন্টা, ভাবতে পারছেন? 4 ঘন্টা ধুরন্ধর লড়াই আইনজীবীদের। এখন কার কী বক্তব্য ছিল? বক্তব্য পিএসসির তরফ থেকে প্রথম যে বক্তব্যকে সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলীর আইনজীবী। আনোয়ার আলীর আইনজীবীকে বলা হয়েছে যে আপনি আপনার বক্তব্য বলুন। আনোয়ার আলীর আইনজীবী বলেছে যে আমার ক্লায়েন্ট যে মোহনবাগানের সঙ্গে যে চুক্তিটি ভঙ্গ করেছে বা যে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে সেটা ফিফার আইন অনুযায়ী করেছে। 2022 সালে যে ফিফা যে আইনটা বার করেছিল যে কোনো খেলোয়াড় 1 বছরের বেশি লোন চুক্তি থাকবে না। কিন্তু সঙ্গে সঙ্গে যখন আনোয়ারের আইনজীবী যখন বলছে যে আমার ক্লায়েন্ট ফিফার চুক্তি মতে 2022 সালে লোন চুক্তি মতে আমার ক্লায়েন্ট মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে, যা পিএসসি যে ভার্ডিক্ট দিয়েছিল যে আনোয়ারের কন্ট্রাক্ট টার্মিনেশনটা আনজাস্ট, তো এটা ঠিক। সঙ্গে সঙ্গে পিএসসির উকিল যারা ছিল তারা সঙ্গে সঙ্গে কাউন্টার করে দেয় যে আপনি যে ফিফার যে আইন বা যে রুলসের উপর আপনি কথা বলছেন বা যে রুলসের যুক্তি আপনি দেখাচ্ছেন সেই রুলসটা ভারতবর্ষে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেবলই নয়। অর্থাৎ আপনি এটা নিয়ে কথা বলবেন না, কারণ পিএসসি আগেই ডিসিশন নিয়ে নিয়েছে যে আনোয়ারের কন্ট্রাক্ট টার্মিনেশনটা অবৈধ, অনৈতিক, অযৌক্তিক এবং আনজাস্ট। সঙ্গে সঙ্গে আনোয়ার আইনজীবী ওই মুহূর্তে আনোয়ার আইনজীবীকে থামিয়ে দেওয়া হয়। তারপরে প্রশ্ন করে ইস্টবেঙ্গল এফসির কাছে যে আপনারা আনোয়ারকে সাইনটা কীভাবে করলেন? আনোয়ার আপনার উইদাউট এনওসি পায়নি। আনোয়ারের কন্ট্রাক্ট মানে মানে আনোয়ার যে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে সেটা বৈধ নয়। আপনি এরকম ধরনের একটা চুক্তি থাকা প্লেয়ারকে আপনি কীভাবে সাইন করলেন? ইস্টবেঙ্গলের কাছে প্রশ্ন করলেন। ইস্টবেঙ্গল আইনজীবী উত্তর দিল যে দেখুন, আমরা প্রথমে জানতে পেরেছি দিল্লি এফসি মারফত, আমরা জানতে পেরেছি দিল্লি এফসি মারফত যে আনোয়ার আলী ফ্রি প্লেয়ার, আমরা আনোয়ার আলীকে সেই হিসেবে প্রি কন্ট্রাক্টে সাইন করাই এবং আমরা আনোয়ার আলীকে পুরোপুরি সই করিয়েছি যখন পিএসসি ডিসিশন দিয়েছে তারপরে। ভালো করে বুঝুন ইস্টবেঙ্গল এফসি বক্তব্যটা কী দিয়েছিল। ইস্টবেঙ্গল এফসি বক্তব্য দিয়েছে যে আমরা জানতে পেরেছি আনোয়ার আলী ফেলে প্লেয়ার দিল্লি এফসির মাধ্যমে এবং আমরা আনোয়ার আলীকে সাইন করিয়েছি পিএসসির নির্দেশের পরে। পিএসসি ডিসিশন দিয়েছে যে যে কয়েকদিন আগে যে ডিসিশনটা আসলো যে আমরা আনোয়ার যে কোনো ক্লাবে খেতে পারে অন রিস্ক। এই যে রিস্ক, এই রিস্কটি ইস্টবেঙ্গল নিয়েছে, কিন্তু তবু পিএসসির নির্দেশ আসার পর ইস্টবেঙ্গলের বক্তব্যটা ছিল। ইস্টবেঙ্গলের বক্তব্যের ওপরে অনেক যুক্তিতর্ক দিয়েছে, এটাই ছিল ইস্টবেঙ্গলের মূল বক্তব্য। তারপরে পিএসসির উকিলরা কথা বলতে দেয় রঞ্জিত বাজাজের উকিলকে যে আপনারা আনোয়ারের কন্ট্রাক্ট টার্মিনেশনটা কীভাবে করলেন, কীভাবে আনোয়ারকে দিল্লি এফসিতে ফেরত নিলেন, যে আনোয়ার যে কন্ট্রাক্ট টার্মিনেশনটাই অযৌক্তিক। তখন দিল্লি এফসি একটা কথাই বলেছে, সেই একই কথা, যে আমরা ফিফার 2022 সালের রুলস মেনে করেছি, আমরা কোনো অনৈতিক কাজ করিনি, আমরা কোনো চুক্তিও ভাঙিনি, আমরা কিছুই করিনি। সে একই কাউন্টার সেই সময় পিএসসির আইনজীবীরা আসে যে আপনি যে যুক্তির কথা বলছেন, যে আইনের কথা বলছেন, যে ধারার কথা বলছেন সেটি এখনও ভারতবর্ষে অ্যাপ্লিকেবলই নয়, আপনি ধারার কথা বলবেন না। তারপরে আসে মোহনবাগানের কাছে।
মোহনবাগানের ক্লাবের কর্তাদের কাছে কি মতামত, উকিলদের কি মতামত। তো তারা প্রথমে যে বিষয়টি তুলে ধরে যে ইস্টবেঙ্গলের সঙ্গে দিল্লি এফসি যে আনোয়ারের চুক্তিটা হয়েছে, যে আনোয়ার আলীর ক্ষেত্রে যে কম্পেনসেশন আনোয়ার আলীর হবে, সেই কম্পেনসেশনের 50-50 ইস্টবেঙ্গল হাফ দেবে, আনোয়ার আলী হাফ দেবে। এই যে কন্ট্রাক্টটা ইস্টবেঙ্গলের সঙ্গে দিল্লি এফসি যে কন্ট্রাক্টটা টার্মিনেশন কন্ট্রাক্ট চুক্তি হয়েছে, মোহনবাগান এই চুক্তিটাকে পিএসসিতে হাইলাইট করেছে যে কেন একটা দোষী দুজনে। রঞ্জিত বাজাজ, আমরা সবাই জানি যে রঞ্জিত বাজাজ এই খেলাটা খেলেছে। রঞ্জিত বাজাজ আনোয়ারকে কনভিন্স করে, আনোয়ারকে বুঝিয়ে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে ট্রান্সফার করেছে। আনোয়ারের একার মাথায় হয়নি। মোহনবাগান এই জায়গাটাই হাইলাইট করেছে যে যদি দোষী আনোয়ার হয়, দোষী ইস্ট বেঙ্গল হয়, তাহলে দোষী রঞ্জিত বাজাজও হবে। তাহলে কেন ইস্ট বেঙ্গল এফসি আর আনোয়ার আলী জরিমানা দেবে, রঞ্জিত বাজাজ কেন নয়? এটা হলো মোহনবাগানের বক্তব্য। মোহনবাগান আনোয়ার আলীকে ব্যান চেয়েছে, রঞ্জিত বাজাজকে বাজাজের শাস্তি চেয়েছে, দিল্লি এফসির ব্যান চেয়েছে, ইস্ট বেঙ্গলের এফসির ব্যান চেয়েছে। অর্থাৎ কার কি বক্তব্য ছিল, কে কি বলেছে, সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। এখন বিষয়টা হচ্ছে কি রায় আসতে পারে। যতটুকু জানা যাচ্ছে বা যতটুকু আমাদের ঘনিষ্ঠ মারফত জানতে পাচ্ছি, আনোয়ার আলীর মনিটারি কম্পেনসেশন হতে পারে, আবার প্লেয়ার স্যাংশন হতে পারে। একটা ভয় লাগছে আমার এই জায়গায় যে আনোয়ার আলীর প্লেয়ার স্যাংশন অবস্থায় ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে কি না। ইন্ডিয়া যদি যেহেতু ডিসিশনটা এআইএফএফ দিচ্ছে, যেহেতু শাস্তিটা এআইএফএফ এর পিএসসি দিচ্ছে, এআইএফএফ দিচ্ছে, সেই খেলোয়াড়টি খেলতে পারবে কি না ভারত, মানে ইন্টারকন্টিনেন্টাল কাপ বা যে পরবর্তী যে রাউন্ডগুলো আছে, আমার ভয় হচ্ছে, জানি না কি হবে। ইস্টবেঙ্গলের এফসির একটা টেস্ট রাউন্ডে ব্যান হতে পারে, আবার হয়তো কিছু জরিমানাও হতে পারে, আবার নাও হতে পারে কোনোটাই। দিল্লি এফসির ক্ষেত্রে সে একই কেস। মোহনবাগান সমর্থকদের একটা কথা বলি, মোহনবাগান কম্পেনসেশন পাবে, যেহেতু চুক্তিটা আনজাস্ট, কম্পেনসেশন পাবে, এবং সেটা 5 থেকে 10 কোটির মধ্যে হতে পারে কম্পেনসেশনটা। এখন দেখা যাক, আজকে দুপুরে রায় আসতে পারে, অথবা শনিবারে রায় আসতে পারে, অথবা দেখা যাবে সোমবার গড়িয়ে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে আজকে দুপুরের পরেতে রায় আনার সম্ভাবনা অনেক বেশি, তাই আপনারা যদি আমরা খবর পাই আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক, এটি কমেন্ট করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।